হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা পলিটির জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে চ্যাপ্টার 18 সংবিধান সংশোধনে। তো সংবিধান সংশোধন থেকে এর আগে অনেক কোশ্চিন এসছে এবং খুব ভালো টপিক এসএসসি জিডির জন্য। এর পরের পরীক্ষাতে অর্থাৎ 2026-এও কিন্তু আসার অনেকটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে যোগ করা হয়েছিল? তো ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি 42তম সংশোধনী আইন অনুসারে যোগ করা হয়েছিল। 1976 সালের 42তম সংশোধনী আইন শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করে। সোভিয়েত ইউনিয়নের সংবিধান দ্বারা অনুপ্রাণিত এই কর্তব্যগুলি পার্ট 4 এর অধীনে আর্টিকেল 51A-তে সংযোজিত হয় এবং প্রাথমিকভাবে 10টি কর্তব্য ছিল। পরবর্তীতে 2002 সালের 86তম সংশোধনী আইন দ্বারা শিক্ষার সঙ্গে সম্পর্কিত 11তম কর্তব্য যুক্ত হয়। 42তম সংশোধনীকে প্রায় মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ এতে সংবিধানে বহু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিল। 2 নম্বর কোশ্চেন দেখো, 2024 সালের সংবিধান আদেশ বিল বা সংশোধনী বিল কোন রাজ্যের তফসিলি জাতি ও তফসিলি জনজাতির তালিকা পরিবর্তনের উদ্দেশ্যে প্রস্তাবিত? তো 2024 সালের সংবিধান যেটা ছিল তফসিলি জাতি ও তফসিলি জনজাতি আদেশ বা সংশোধনী বিল, এটা ছিল ওড়িশার জনজাতির তালিকা পরিবর্তনের উদ্দেশ্যে, ঠিক আছে। তো অ্যান্সার হবে অপশন ডি। এই বিলটি 5 ফেব্রুয়ারি 2024 সালে রাজ্যসভায় উপস্থাপিত হয়। এতে নিউকাদোরা 4টি জেলায় এবং কন্ডা রেড্ডি জাতিকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া তামাডিয়া ও তামুডিয়া জাতিগুলিকে এসসি তালিকা থেকে সরিয়ে এসটি তালিকায় স্থানান্তর করা হয়। ভারতের সংবিধানের কোন সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে অপসারিত করা হয়? তো সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে অপসারিত হয় 44তম সংবিধান সংশোধনী দ্বারা, অপশন ডি। এই সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় এবং এটিকে আইনি অধিকার হিসেবে আর্টিকেল 300A-তে অন্তর্ভুক্ত করা হয়। আর্টিকেল 19(1)(f) ও 31 মুছে ফেলা হয় এবং আর্টিকেল 31(1)কে আর্টিকেল 300A-তে রূপান্তর করা হয়। এছাড়া সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে সম্পত্তি অধিকারের সংরক্ষণের জন্য আর্টিকেল 31(1)-এর সংযোজন করা হয়, ঠিক আছে। কোন সাংবিধানিক সংশোধন আইনের মাধ্যমে রাজ্য অর্থ কমিশন গঠিত হয়েছিল? তো রাজ্য অর্থ কমিশন অর্থাৎ স্টেট ফাইন্যান্স কমিশন গঠিত হয়েছিল 73তম সংশোধনী আইনের মাধ্যমে। 73তম সংশোধনী আইনে সংবিধানে পার্ট 9 আর্টিকেল 243 থেকে 243O সংযোজন করা হয়, যা পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠা করে। এটি 24 এপ্রিল 1993 থেকে কার্যকর হয় এবং প্রতিটি রাজ্যে একটি রাজ্য অর্থ কমিশন গঠনের নির্দেশ দেয়। 74তম সংশোধনী আইন 1992 অনুযায়ী নগর স্থানীয় সংস্থা বা পৌরসভা প্রতিষ্ঠা করা হয়, যা 1 জুন 1993 থেকে কার্যকর হয়। ভারতের সংবিধানের কোন সংশোধনীটি ভারতের জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন অর্থাৎ NCBC প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত? তো অ্যান্সার হচ্ছে সংবিধান 102তম সংশোধনী আইন 2018 সাল। তো সংবিধান 102 সংশোধনী আইন 2018 সালের 102তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন NCBC-কে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। এতে আর্টিকেল 338B সংযোজন করা হয়, যা সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর জন্য কমিশন গঠনের ব্যবস্থা করে। এতে একজন সভাপতি, একজন সহসভাপতি এবং 3 জন সদস্য থাকেন। তাদের চাকরির শর্তাবলী ও মেয়াদ রাষ্ট্রপতি দ্বারা নির্ধারিত হয়। শিক্ষার অধিকারকে ভারতের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কোন সংশোধনীর মাধ্যমে? তো অ্যান্সার হচ্ছে 86তম সংশোধনীর মাধ্যমে, অপশন এ।
2002 সালে ভারতের সংবিধানের 86তম সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়। এর মাধ্যমে আর্টিকেল 21A সংযোজন করা হয়, যা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার নিশ্চয়তা দেয়। আর্টিকেল 45 সংশোধন করে 6 বছরের নিচে শিশুদের প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া হয়। অভিভাবকদের জন্য শিক্ষাদানের সুযোগ সৃষ্টি করাকে মৌলিক কর্তব্য হিসেবে যুক্ত করা হয়। ভারতের সংবিধানের কোন সংশোধনী আইন দ্বারা পণ্য ও পরিষেবা কর জিএসটি চালু করার পথ সুগম হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে 101তম সংশোধনী আইন। ভারতের সংবিধান 101তম সংশোধনী আইন 2016 পণ্য পরিষেবা কর পরিবর্তনের জন্য দায়ী। এই সংশোধনীর মাধ্যমে 1 জুলাই 2017 থেকে সমগ্র ভারতে একক জিএসটি ব্যবস্থা চালু হয়, যা কেন্দ্র ও রাজ্যের সব পরোক্ষ কর প্রতিস্থাপন করে। মূলত 2014 সালে এটি সংবিধান 122তম সংশোধনী বিল হিসেবে উপস্থাপিত হয়েছিল এবং 2016 সালে রাজ্যসভা তা অনুমোদন করে এবং সেটিকে পুনঃনামকরণ করা হয় সংবিধান 101তম সংশোধনী আইন 2016 হিসেবে। 74তম সংবিধান সংশোধনী অনুযায়ী পৌরসভার নিয়মিত সুষ্ঠু নির্বাচন পরিচালনার দায়িত্ব কোন সংস্থার? তো অ্যান্সার হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের। রাজ্য নির্বাচন কমিশন এটি একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা যা রাজ্যপাল দ্বারা নিযুক্ত হয়। এর কাজ হলো পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি ও পরিচালনার দায়িত্ব পালন। 74তম সংবিধান সংশোধনী আইন 1992 দ্বারা সংবিধানে পার্ট 9A আর্টিকেল 243P থেকে 243G যুক্ত করা হয়, যাতে নগর স্থানীয় সরকারগুলির কাঠামো কার্যপ্রণালী নির্ধারিত হয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয়েছিল। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয়েছিল 73তম ও 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। 1985 সালে ভারতের সংবিধানের 52তম সংশোধনের মাধ্যমে কোন সংস্কারটি করা হয়েছিল? তো অ্যান্সার দল বদল বিরোধী আইন সংযোজন করা হয়। অপশন সি। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়? তো অ্যান্সার হচ্ছে 44তম সংবিধান সংশোধনী আইন। 103তম সংবিধান সংশোধন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তো 103তম সংবিধান সংশোধন অর্থনৈতিক সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। কোন সংশোধনের মাধ্যমে সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজন করা হয়? তো মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছিল 42তম সংশোধনীর মাধ্যমে 1976 সাল। কোন সংশোধনের মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল এনসিআর হিসেবে ঘোষণা করা হয়? তো অ্যান্সার হচ্ছে 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা হয়? তো অ্যান্সার হচ্ছে 86তম সংবিধান সংশোধনী 2002 সাল। ওকে, তারপরে হচ্ছে কোন সংশোধনীর মাধ্যমে আর্টিকেল 21A সংযোজন করা হয়? তো আর্টিকেল 21 এটা সংযোজন করা হয়েছিল 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তো আজকে এই পর্যন্ত, এরপর আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো।